কয়েকদিনের মধ্যে ইসি গঠন, যাত্রা শুরু করেছে নির্বাচনের ট্রেন। গন্তব্যে পৌঁছানোর আগে রেল লাইন ভালোভাবে বসাতে হবে। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ভোটের আগে রাষ্ট্র সংস্কার চান সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি। টাকা চাই আমাদের পকেটে কম, বাজার যাই যে মূল্যের দাম বেশি, একটা কিনে আর একটা কিনি না। ওনারা নিয়ে আসে দেশে বিচার যদি না হয় বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যায়। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক। পেঁয়াজ চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরা চালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে ভোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, জুলাই হত্যা সহ বিচার হবে 15 বছরের সব অপকর্মের। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি সাধারণ মানুষের। সুষ্ঠু নির্বাচন সহ প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কারও চেয়েছেন তারা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচার করতে হবে। প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা
1600 গুমের তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের ১০০তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাড়া মহল্লা চায়ের দোকানে সবার চোখ টেলিভিশনের পর্দায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলেন বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। টাকা চাই আমাদের পকেটে কম, বাজার যাই যে দাম বেশি। আমরা গরিব যারা আছি একটা কিনে আর একটা কিনি না, কম দামের জিনিস হইলে এটা কিনে খাওয়া যায়। তেলের দাম না কমে তাহলে গাড়ি ঘোড়া দিয়ে চলা এটা এগুলো বাড়ি যায় না, কমলে তো বাস ভাড়া কমবো, তারপরে জিনিসপাতি দেবো ওটার সাথে জড়িত। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তারা বলেন তড়িঘড়ি নয়, নির্বাচনের আগে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে। হয়রানি এখনো মানুষ ওরকম হচ্ছে, আশা করি এই হয়রানিটা যাতে না হয়। আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচারের দাবিও জানান অনেকে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তাদের। আমাদের সবাই মনে চাওয়া এটা যে এটা উপযুক্ত আইনের শাসন থাকতে হবে। যদি উনাগো শাসন তো যদি না বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যাবে। সাধারণ মানুষ যারা আছে তারা যেন সব জায়গায় গিয়ে, গ্রামে উপশহরে সব জায়গায় গিয়ে তারা যেন সঠিক ন্যায্য বিচারটা যেন পায়। পাচারের অর্থ দেশে ফেরাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার করেই নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 100 দিন আগে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া 100 দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয়। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গত 100 দিনে অন্তর্বর্তী সরকার 86,000-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণ প্রজন্ম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সরকার রূপরেখা দেবে বলে আশা করেন তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা হবে ক্ষমতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টা ক্যাথরিন ওয়েস্টকে জানান, গত 16 বছরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করে যুক্তরাজ্য। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না এই সংকট। ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। খেলাপি ঋণের ভার ও তারল্য সংকটের ফলে এমন পরিস্থিতি জানাচ্ছেন ব্যাংকাররা। এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%। সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। এরপরই তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় বলছেন ব্যাংক মালিকরা। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। ডিপোজিটরের যে আস্থা ওইটা প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগে 6 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা খেলাপি হতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেটি কমিয়ে 3 মাস করায় জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে। মেয়াদি ঋণ 3 মাস থাকলে এটা এখন ক্লাসিফাইড হয়ে যাবে। এটা একটা অন্যতম কারণ যে এই সংজ্ঞার কারণে খেলাপি ঋণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে, যা ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআর দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা। আর বাংলাদেশ ব্যাংকে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করে FBCCI। আর সিপিডি বলছে, দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা সিপিডি। রোববার রাজধানীর ব্র্যাকেন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জরিপের তথ্য তুলে ধরে জানায়, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র্য, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. That kinds of a commission maybe we consider for changing the regulatory part of the study. এনবিআর এর দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই,
সেটার কোনো প্রুফ থাকে না। তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার একটা ঘুষ দিতে হয়। এনবিআরকে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে কারাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এই সময় আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। This central bank has destroyed all the commercial banks. If we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? Articulate it. I will debate it with you once. If we are convinced, we'll put it up. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We will officially announce how many the number is, but কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে পাঠানো হয় কারাগারে। গত 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউলকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বিশেষ ট্রাইব্যুনাল। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুজনই এমন অভিযোগ তুলে বিচার চেয়েছেন ট্রাইব্যুনালে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের 7টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 53 সদস্যকে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। এখন মিসিং আছে, আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে লটারি নাকি পরীক্ষা? অভিভাবক ও শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষার মাধ্যমে ভর্তি চাইলেও আছে লটারির মাধ্যমে ভর্তি বহাল রাখার দাবিও। শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা ও মানসিক দক্ষতা ভিন্ন হলেও উভয় স্তরেই ভর্তিতেই লটারি প্রক্রিয়াকে বৈষম্যমূলক বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এদিকে লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। চাই হচ্ছে মেধার ভিত্তিতে এখানে ছেলেপেলে পড়তে আসবে, ভাগ্যের ভিত্তিতে না। ডিআরএমসির একটা ঐতিহ্য আছে, এখানে লটারি প্রথা নিবজ্জিত হবে। আমাদের যৌক্তিক দাবি, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের কলেজে ছাত্র ভর্তিরা নিব। কয়েক বছর ধরেই সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি নেওয়া হয়। তবে উভয় স্তরে একই পদ্ধতিতে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে অভিভাবক সহ অংশীজনদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। লটারির কারণে মেধাটা অতটা যাচাই হচ্ছে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে লটারি ভালো হবে। অনেকে দেখেন যে রিডিং ডে পড়তে পারে না, ওইখানে লটারিতে এলা হয়েছে, ক্লাস করতেছে, কিন্তু বাচ্চারা
মেধার তালিকা যায় মানে পিছিয়ে পড়তেছে। লটারিতে কোনো ভোগীযোগী হওয়ার সম্ভাবনা নাই, বাচ্চার মানে তার ভাগ্য অনুযায়ী এখানে চান্স পাবে। অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে এটাই বলবো যে মেধা যাচাই হবে না লটারিতে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া কেমন হওয়া যুক্তিযুক্ত এমন প্রশ্নের উত্তরে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বয়স ও মানসিক দক্ষতা বিবেচনায় প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে লটারি যৌক্তিক। তবে মাধ্যমিক স্কুলের ভর্তিতে শিক্ষার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়ন হওয়া উচিত। মাধ্যমিক পর্যায়ে তো সুযোগ কিছুটা কমে আসে, সেখানে তার পূর্ববর্তী শিক্ষার যা ফলাফল সেটার বিবেচনা করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে আছে কোটার আধিক্য। সেখানে 40% আসন স্কুলের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য। কোটা আছে মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টদের সন্তান, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যমজ ও সহোদর শিক্ষার্থীদের জন্য। সেটা কোটায় কোনো আসন শূন্য না রাখার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময় পরপর কোটা আনুপাতিক হারে পরিবর্তন সহ যৌক্তিকতা যাচাই করতে হবে। বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ক্যাচমেন্ট এরিয়ার কোটাটা সবচেয়ে বেশি হওয়া উচিত। এবার বাণিজ্যের খবর। রমজান সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো এয়ারলাইন্স জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে তার সঙ্গে আমদানির কোনো সামঞ্জস্য নেই। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। মুহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বছরে একবার করা যাবে রওজা শরীফ জিয়ারত, নিতে হবে আগাম অনুমতি। আরিফুর রহমানের প্রতিবেদনে জানবো বিস্তারিত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমাতে এবার নতুন নিয়ম চালু করলো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বছরে একবারের বেশি রওজা শরীফ জিয়ারত করা যাবে না। অনুমতি ছাড়া ঢোকা যাবে না রওজা শরীফে। জিয়ারতের সময়ও 1 ঘন্টার সীমিত সময় রাখা হবে। আরো বেশি সংখ্যক মুসল্লিকে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতেই এমন পরিকল্পনা। সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলিম রওজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আইপিএল খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাড়তে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিন গ্লোবাল সুপার লিগ সামনে রেখে
শেষ মুহূর্তের অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে, কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএল এর নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মাল ভালো লাগে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ করে দেয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। রিশাদ খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই লেগ স্পিনার। এখানে ভালো করে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলতে চান রিশাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। সেই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ রিশাদের কাছে। তাই সুযোগ পেয়ে বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে। ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, উনি অনেকদিন পর আমার সঙ্গে দেখা হলেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি। আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। সোমবার গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। এদিন নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েকদিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।